এবার ডক্টর ইউনূসকে কঠিন হুমকি দিলেন সমন্বয়করা। এইদিকে সেনাপ্রধান তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। যখন হচ্ছিল না সমাধান, তখন ঢাকার রাজনীতি বাঁক বদলালো লন্ডনে। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠকে অনেকটাই কাটলো দেশের নির্বাচন নিয়ে এতদিন ধরে জমে থাকা কালো মেঘ। অবশেষে বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে। এনসিপির পিছনে কয়জন মানুষ আছে এই মুহূর্তে? তোমাদের জনপ্রিয়তা কোন লেভেলে আছে? তোমাদের যে অবস্থা হয়েছে, সবার সাথে যেভাবে পাঙ্গা নিচ্ছ, সর্বশেষ যে খুঁটিটা ডক্টর ইউনূস স্বীকার করুক না করুক, ওনার স্নেহের কারণে তোমরা এখনো যতটুকু ভাব গাম্ভীর্য নিয়ে চলাফেরা করতেছো, যারে তারে কথাবার্তা বলতেছো, ফেব্রুয়ারির পরে এই জিনিসগুলোর পরিণতি কি হয় সেটা বুঝতে পারবা। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের সাথে লন্ডনে যে বৈঠক হয়েছে, সেই বৈঠক ফলপ্রসূ হওয়ায় আনন্দের জোয়ার বা খুশির জোয়ার বইছে বিএনপির ভেতরে। ঠিক দলগুলোর বিভিন্ন প্রতিক্রিয়া আসতে যখন শুরু করেছে, তখন এই সিদ্ধান্ত কার্যকর হওয়া না হওয়া ব্যাপারে সামনে যে আরো অনেক চটকদার ঘটনা ঘটবে সেটা সহজেই বলা যায়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। আপনাদের অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা, অর্থাৎ সমন্বয়করা। প্রিয় দর্শক শ্রোতা, হঠাৎ করে ডক্টর ইউনূসকে কেন হুমকি দিল? যেই সমন্বয়কদের সঙ্গে ডক্টর ইউনূসের এত মিল মোহাব্বত, সেই সমন্বয়করা হঠাৎ করেই ডক্টর ইউনূসের উপর এত কেন পরিমাণে ক্ষিপ্ত হয়ে গেছেন? প্রিয় দর্শক শ্রোতা, এর কারণ কি তারেক রহমানের সঙ্গে বৈঠক, নির্বাচন এগিয়ে না, এটা কি এর কারণ? যাই হোক দর্শক শ্রোতা, এইদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়কদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাচ্ছেন। কারণ ডক্টর ইউনূসকে কেন হুমকি দিচ্ছে? দর্শক, বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। আমাদের দেশে কি হচ্ছে এবং নানান চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে আপনারা একসঙ্গে জানতে পারবেন। প্রিয় দর্শক, বেশি কথা বলতে চাই না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। জুলাই আগস্ট অভ্যুত্থানে এনসিপির যে নেতারা বা যে ছাত্ররা, তাদের ভূমিকাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে নিশ্চয়ই এই ৫-৭ জন মিলে এই পুরো আন্দোলন ঘটায় নেই, নেতৃত্বে ছিল। তো তারা যখন ডিবি অফিসে ছিল, স্বতন্ত্রভাবে আন্দোলনকে গতি দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, তাই না? এখন দিন শেষে যখন সারা বাংলাদেশ একটা নির্বাচনের দিকে বা যে অস্থিতিশীল পরিবেশ বা যে অসহিষ্ণু পরিবেশ রাজনৈতিক অঙ্গনে দেখা গেছে, সেইটার একটা সলিউশন সারা বাংলাদেশের মানুষ খুঁজছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, জনাব তারেক রহমানের মধ্যে যে বৈঠক, সেটার প্রশংসা সবাই করছে। তখন এনসিপি, আপনার আজকে এনসিপির যে মুখপাত্র আছে, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোর আসলে পরিণতি কি হবে? ওই যে হঠাৎ করে একটু মিডিয়া ফোকাস লাইট, বাবা জনগণ জনগণ না বইলা তোমরা ডাক দিয়া দেখো তোমার পিছনে জনগণ আসলে কারা। যে ছাত্র সমাজ তোমার পিছনে আছে, এনসিপির পিছনে কয়জন মানুষ আছে এই মুহূর্তে? তোমাদের জনপ্রিয়তা কোন লেভেলে আছে? তোমাদের যে অবস্থা হয়েছে, সবার সাথে যেভাবে পাঙ্গা নিচ্ছ, সর্বশেষ যে খুঁটিটা ডক্টর ইউনূস স্বীকার করুক না করুক, ওনার স্নেহের কারণে তোমরা এখনো যতটুকু ভাব গাম্ভীর্য নিয়ে চলাফেরা করতেছো, যারে তারে কথাবার্তা বলতেছো, ফেব্রুয়ারির পরে এই জিনিসগুলোর পরিণতি কি হয় সেটা বুঝতে পারবা। আর এখন দিন শেষে ডক্টর ইউনূসের বিরুদ্ধেই তোমরা ডাক দিয়ে যাচ্ছ। আবার গণ অভ্যুত্থান হবে, মাঠে নাইমা দেখো ২০০০ মানুষ পাও কিনা বইলা দিলাম আজকের লাইভে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। দেখেন ঘটনা কি, বিদেশের নির্বাচন নিয়ে বৈঠক গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। তো গণ অভ্যুত্থান কি এনসিপির দর্জন পোলাপানি করছে আর সারা বাংলাদেশ বলে আঙ্গুল চড়ছিল? জনগণের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কাদের আকাঙ্ক্ষার পরিবর্তে? তোমাদের কয়েকজনের। আইন প্রশাসন সবকিছু এখন পকেটে, যা খুশি বলা যায় করা যায়, মিডিয়াতে অনেক কিছু প্রকাশ হয় না, চুপচাপ আছে। এগুলা একটা এনজয়েবল ক্ষমতা নাকি? একটা দল ক্ষমতায় গিয়েও এতটুকু এনজয় করতে পারে না। আমরা জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ক বলছেন যে লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ গণ আকাঙ্ক্ষার সাথে প্রতারণা। ডক্টর ইউনূস তিনি একজন প্রতারক নাকি? লন্ডনে বসে একটি রাজনৈতিক দল, তোমাদের তো দলের নিবন্ধনই হয় নাই। বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি অথবা জামাত ইসলাম। তোমরা যদি যাইতে চাও, ২-১টা সিট যদি পাও, তাও এদের পিছনে ল্যাঞ্জা ধইরা যাইতে হবে। সেখানে দেশবাসী, হোয়াট ইজ দ্য দেশবাসী? দেশবাসী বলতে কোনটা বোঝাচ্ছ তোমরা? কথায় কথায় দেশবাসী, জনগণ, গণ অভ্যুত্থান। শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। তো শহীদদের রক্তকে অবমাননা করে তোমরা যে রাজনৈতিক দল গঠন করছো, তখন কি ছাত্রদের বলছিলা যে এই আন্দোলন আমরা রাজনৈতিক দল গঠন করে আমরা ক্ষমতায় যাওয়ার আন্দোলন? যেই শহীদ পরিবারগুলো, তোমরা একটা লিস্টই তৈরি করতে পারো না এখনো, কারা মরছে, কতজন আহত হলো, তাদের চিকিৎসার খবর নাই, তাদের বাচ্চারা এতিমখানায় বড় হচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ পরিবার ভিক্ষাবৃত্তিতে নামছে, তাদের রক্তের সাথে বেমানি করে তোমরা যে কোটি টাকার গাড়ি চড়ছো, কোটি কোটি টাকা ইনকাম করতেছো, অফিস আদালত করতেছো, এক একজনের চেহারা ইনকাম সেই লেভেলে হয়েছে, এগুলা কি শহীদদের রক্তের সাথে বেমানি না? দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে, বিদেশি আলোচনায় নয়। বিদেশি আলোচনা বলতে হোয়াট? এটা কি অন্য দেশের সাথে আলোচনা হয়েছে? নাসিরউদ্দিন বলছেন ৯০ সালের গণঅভ্যুত্থানের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল, কিন্তু সেটিকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে। আচ্ছা,
বর্তমান সরকার মানে ইউনূস সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধানের প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয়, তাহলে এনসিপি দ্বিতীয় গণঅভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। আমরা তো বলি বাবা তোমরা যাও, তোমরা যে উড়তেছো এই উড়াটার পিছনে আসলে কতটুকু পাকনায় জোর আছে, যাও দ্বিতীয় গণঅভ্যুত্থান করলাম না। 200 মানুষ তোমরা যোগাইতে পারো কিনা, সরি 2000 মানুষ পিছনে পাও কিনা যে এই সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক দিবা আর তোমাদের পিছনে মানুষ চেল চালাইয়া চলে যাবে। আসো দেখো বাস্তবতা। এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবে না। মানুষের ঠেকা পড়ে আছে নাকি যে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না, জনগণ হা 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 করে কান্নাকাটি করবে, রাস্তায় বিলাপ করবে? এটা মনে হয় নাসিরউদ্দিন? মিডিয়ার সামনে কথা বলা সোজা, বাস্তবতা কি এটা তোমরা বুঝো না? দলের নিবন্ধনই হয় না, নির্বাচন কোথা থেকে আসলো? শুধু রাজা বা রানী বদল হলেই চলবে না, কাঠামোগত পরিবর্তন প্রয়োজন, এটা আমরাও চাই। এনসিপি বিশ্বাস করে গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। তো করো লড়াই, আসো ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটু মাঠে নাইমা দেখো লড়াইটা কোন দিকে আসে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের কষ্টের মূল্যায়ন করতে হবে। তোমরা নিজেরা কি মূল্যায়ন করছো? তোমাদের মূল্যায়ন হয়েছে, গ্রামের মানুষের কাছে যেতে হবে। তোমরা কই গেছো? ঢাকা রাজু ভাস্কর্য ছাড়ার কোথায়? নিজেদের নির্বাচনী প্রচারণা ছাড়া লোকাল এলাকায় গিয়ে মাইটের খাওয়ারও খবর আসতেছে বিভিন্ন জনের। তারপর বলছে যে বিএনপি একসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি জানালেও এখন রোজার আগের সময়সীমা এসে পৌঁছেছে। তারা এখনো জুলাইয়ের ঘোষণাপত্র, বিচার বা নতুন সংবিধান নিয়ে কোনো প্রস্তাব দেয়নি। ফলে এটি বোঝা যাচ্ছে তারা কেবল ক্ষমতার লোভে যুক্ত হয়েছে, গণ আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না। তো তোমরা কিসের লোভ করছো? তোমরাও তো ক্ষমতারই লোভী, চেয়ারের লোভী, এটা তো স্পষ্ট ভাই, মানুষ বলছে এগুলা। দেখেন এনসিপির জায়গা থেকে এই টেনশনটা খুবই স্বাভাবিক। এখন তাদের বক্তব্য যে ডক্টর ইউনূসের এই সরকার এবং বিএনপি একসাথে মিলা জনগণকে পাশ কাটিয়ে একটি গভীর সংকট তৈরি করছে। কোন জনগণ? এনসিপির রাজু ভাস্কর্যের জনগণ, এছাড়া আর কাউকে না। জনগণ অতীতেও লড়াই করছে, ভবিষ্যতেও করবে। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকারই বৈধ হতে পারে না। ম্যান্ডেট ছাড়া কোন সরকার বৈশা আছে? আপাতত ডক্টর মোহাম্মদ ইউনূস বৈশা আছেন। জনগণের ম্যান্ডেটের জন্যই তো নির্বাচনের কথা বলা হচ্ছে। তার বক্তব্য শুধু নির্বাচন করলেই হবে না, সঠিক বিচার এবং সাংবিধানিক সংস্কার ছাড়া নির্বাচনের অর্থ নেই। এগুলো চলমান প্রক্রিয়া, এটা সবাই চায়। এখনকার নির্বাচন কমিশন জনগণের আস্থার প্রতীক নয়, বরং একটি রাজনৈতিক শক্তির পক্ষে কাজ করছে। তো এরকম তো বহুত কিছু সরকারের মধ্যে দেখা যাচ্ছে যেটা এনসিপির জন্য কাজ করছে, বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি ডক্টর ইউনূস এনসিপির পক্ষে কাজ করছেন। তো মানুষের তো অভিযোগ এক এক জায়গায় এক এক রকম আছে। তার বক্তব্য, তাই নির্বাচন কমিশন পুনর্গঠন, আরপিও সংশোধন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন না। ঐকমত্য হয়ে গেছে বাবা। এই যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের এই বৈঠককে বাংলাদেশে এমন কোন দল নাই যেটাকে সাধুবাদ জানায় নাই। জনগণের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে। বাকি আছো তোমরা কয়েকজন যারা এখন এমপি মন্ত্রীর প্রভাব বিস্তার করে চলছো, টাকা পয়সার সিস্টেমে ক্রাউড ফাউন্ডেশনের মাধ্যমে টুকটাক কামাই হচ্ছে, মিডিয়া ফোকাস পাচ্ছ। 3 দিন আগে এলাকার মানুষও চিন্ত না। সেই জায়গা থেকে এই যে ক্ষমতা, এই যে এনজয়মেন্ট, এই যে ভাবসাব, এগুলা যে হাতছাড়া হয়ে যাবে। নির্বাচনের পর বিএনপির যোগ আসলে এনসিপির নেতাদের বা এই সমন্বয়কদের যে পরিণতি কি হবে লোকাল বিএনপির ছাত্রদের কাছে, পাবলিকের কাছে, এরা কিন্তু এটা বোঝে। কারণ এরা চারদিকে এত পরিমাণ মানুষের সাথে শত্রুতা তৈরি করছে শুধুমাত্র এই ধরনের ইমব্যালেন্সড কথাবার্তার জন্য। এখনো সময় আছে, অন্য রাজনৈতিক দলগুলোকে মানুষকে শ্রদ্ধা করতে শিখো। যে মবের কালচার শুরু হয়েছে, এই মব কিন্তু দেশে থাইকা যাবে, কখন কার উপরে ঘুরে সেটাই হচ্ছে কথা। লন্ডনে তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের বহুল আকাঙ্ক্ষিত বৈঠক যে হয়েছে, শেষ হয়েছে, সেই বৈঠক থেকে কি ফলাফল এসেছে সেগুলো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলা হচ্ছে এবং সেই ব্যাপারে একটা যৌথ বিবৃতিও দেওয়া হয়েছে। কিন্তু বিবৃতি আদতে কি কথা বলছে? বিবৃতিতে দুই দল মানে দুই পক্ষ, বিএনপি এবং সরকার, দুই পক্ষ একমত হয়েছে এমনটাই ধরে নেওয়া যায় এবং তাদের ভাষ্য অনুযায়ী সেটাই প্রমাণিত হয়। বিবৃতিতে এক পর্যায়ে মূলত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তারেক রহমান রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের তারিখ করা যেতে পারে এমন প্রস্তাব দিয়েছেন। জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন যদি সব কিছু গোছানো যায়, সব কিছু যদি এগিয়ে নেওয়া যায় তাহলে সেখানে সেই সময় নির্বাচন হতে আপত্তি নেই। এক্স্যাক্ট ভাষাটা যেটা হচ্ছে প্রধান উপদেষ্টা, সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেই ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। অর্থাৎ এখানে একটা শর্ত দেওয়া হয়েছে, যদিও সেই শর্ত দেওয়ার পরেও বিএনপির পক্ষ থেকে এটাকে সাধুবাদ জানানো হয়েছে। শর্তটা হচ্ছে যে সকল প্রস্তুতি যদি সম্পন্ন করা যায় এবং বিচার এবং সংস্কার প্রক্রিয়া যদি যথাযথভাবে অগ্রগতি হয় তাহলেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। এই শর্তের বেড়াজালেই ব্যাপারটা লেন্দি করার একটা অপশন সরকারের হাতে থাকলো। কিন্তু সরকার কি সেটা লেন্দি করবে নাকি সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করবে? এই প্রশ্নটা কোটি টাকার প্রশ্ন। চলুন প্রেক্ষাপটটা একটু নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি। যদি আমি এনসিপির কথা ধরি তাহলে এনসিপি কি বলছে? এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি অলরেডি বলে ফেলেছেন সরকার বিএনপির পক্ষে কাজ করছে। এছাড়া তিনি ভয়ঙ্কর একটা কথা বলেছেন সরকার এবং বিএনপি মানুষকে পাশ কাটিয়ে
তারা দুই পক্ষ একীভূত হয়ে নতুন একটা গভীর সংকট তৈরির পাঁয়তারা করছে। অর্থাৎ সরকার এবং বিএনপি দেশে একটা নতুন সংকট তৈরি করার পাঁয়তারা করছে। এই কথার মাধ্যমে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বার্তা দিতে চাইলেন? বার্তাটা কি এই দিতে চাইলেন যে এনসিপির মতামতের বিরুদ্ধে, যদিও এনসিপি থেকে স্পষ্ট বলা হয়েছে যে জুলাই আন্দোলনের যারা স্টেক হোল্ডার তাদের মতামতকে উপেক্ষা করে, শহীদ পরিবারের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারে না, এই কথা কিন্তু বলে দেওয়া হয়েছে অলরেডি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে এক ধরনের হুমকিই দিলেন যে এনসিপির বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত এনসিপি মানবে না কিংবা ছাত্র জনতা মানবে না। কিন্তু ছাত্র জনতা আদৌ এনসিপি মানে ছাত্র জনতা বলতে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, যে বিপ্লব, সেই বিপ্লবে যে ব্যাপক সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছে, তারা কি সবাই এনসিপির পক্ষে অবস্থান করছে এখন? সহজ সরল উত্তর হচ্ছে তারা অবস্থান করছে না। এখন করছে না এই কারণেই যে তখন আন্দোলনের সময় বিএনপি এবং জামাত সব থেকে বড় ভূমিকা পালন করেছিল পেছন থেকে। এনসিপির পাশ থেকে অনেকটা জামাতও সরে গেছে বলে দৃশ্যত মনে হচ্ছে, আর বিএনপি তো পুরোপুরি সরে গেছে। সেই কারণে এনসিপির সমাবেশে এখন আর লোকজন দেখা যায় না, লোক সমাবেশ তারা করতে পারে না। এরকম অবস্থায় তারা যদি দাবি করে যে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির বিপক্ষে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাহলে তো বিএনপিকেও জুলাই অভ্যুত্থানের বিপক্ষের শক্তি বলতে হবে, জামাতকেও বলতে হবে। বিএনপি কি শেখ হাসিনা বিরোধী কোনো অভ্যুত্থানের বিপক্ষ শক্তি হতে পারে? বাস্তবতা কি রয়েছে? সেই বাস্তবতা নেই। বিএনপির কর্ণধার তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের যে মিটিং হলো, সেই মিটিংয়ে এক ধরনের খসড়া সিদ্ধান্ত, যদিও বলা হচ্ছে যে সিদ্ধান্ত হয়েছে, ঐক্যমত্য হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারির 17-18 এই সময়ে, তার আগের সপ্তাহে নির্বাচন হবে। মানবজমিন বলছে যে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হতে পারে, ফেব্রুয়ারির 12 তারিখ বৃহস্পতিবার, সেই দিন নির্বাচন হতে পারে। বৃহস্পতিবার নির্বাচন হবে কিনা সেই ব্যাপারেও একটা ব্যাপার রয়েছে। বৃহস্পতিবার সাধারণত অফিস খোলার দিন, সেটা না করে শনি অথবা শুক্রবার এই দিনে নির্বাচন হওয়াটা বেটার কিনা সেই আলোচনা তো হতেই পারে। আবার যখন এপ্রিলের কথা নির্বাচনের কথা বলা হয়েছিল, তখন আমরা বাংলাদেশের 12টি যে সংসদ নির্বাচন হয়েছে সেই সংসদ নির্বাচনের ইতিহাস ঘাটলে দেখতে পাই যে কখনোই বাংলাদেশে এপ্রিলে নির্বাচনের ঘটনা ঘটেনি। এই সরকার যখন ঘোষণা দিয়েছিল এপ্রিলের কথা, তখন আমরাও বলেছিলাম এপ্রিলে নির্বাচন করা সম্ভব নয়, নানা বাস্তবতাতেই সম্ভব নয়। এখন সেটা আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে। আবার ফেব্রুয়ারির নির্বাচনে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন, বিএনপির প্রথম যে নির্বাচন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নির্বাচন, সেই নির্বাচনের হিসাব থেকে শুরু করে বিএনপির কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন করার দিকেই ঝোঁক বেশি এবং বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনে বেশি সফলতা রয়েছে। আবার 15ই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনের ব্যাপারটাও বিএনপির দিকেই রয়েছে। সুতরাং বিএনপির নির্বাচনের ক্ষেত্রে এক ধরনের ফেব্রুয়ারি প্রীতি রয়েছে, সেটাও মোটামুটি ইতিহাস তাই বলে। আসসালামু আলাইকুম। বিএনপির ভেতরে এখন একটি ঈদের মতো খুশির আমেজ। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের সাথে লন্ডনে যে বৈঠক হয়েছে, সেই বৈঠক ফলপ্রসূ হওয়ায় আনন্দের জোয়ার বা খুশির জোয়ার বইছে বিএনপির ভেতরে। শুধু দলের নেতা কর্মী সমর্থক না, দেশের মানুষের মধ্যেও এক ধরনের স্বস্তির মনোভাব প্রকাশ পাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দিয়েছেন, বলছেন ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে অনিশ্চয়তা কেটে গেছে। এই শিরোনামে যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে। আসলে নির্বাচনের সময় নিয়ে বিএনপির মধ্যে ব্যাপক অসন্তোষ ছিল এবং তারা প্রস্তুত হচ্ছিল সম্ভাবনাদের নিয়ে তারা আন্দোলন গড়ে তুলবে এবং তারা যুক্তি তুলবে যে রমজানের আগেই নির্বাচন হওয়া উচিত। এবং এখন কিন্তু সেই বিষয়টি সামনে এগুলো সেটাই চলে আসলো এবং সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার টিম বলছে যে কোনো আপত্তি নেই, এর মধ্যে হয়তো সংস্কার এবং বিচার যথেষ্ট এগিয়ে যাবে এবং এগিয়ে নেওয়ার ব্যাপারে সরকার ভীষণভাবে তৎপর হবে, তাতে নির্বাচনে কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। খলিলুর রহমান বলেছেন নির্বাচন কমিশন নির্বাচনের সেই সময়টা ঘোষণা করবে। এখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বৈঠক নিয়ে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। এর আগে লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর 2টার দিকে হোটেলে পৌঁছান তারেক রহমান। খুবই আন্তরিকভাবে ডক্টর খলিলুর রহমান এবং তার টিম স্বাগত জানায় এবং যখন পৌঁছায় এগিয়ে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস, করমর্দন করেন। তারপর পরেই তারেক রহমানের একটা কণ্ঠ শোনা গেছে যে আম্মা আপনাকে সালাম জানিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে তিনি কেমন আছেন। তারেক রহমানও ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন আছেন, তার শারীরিক অবস্থা কেমন সেটাও জানতে চেয়েছেন। খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল। আর বাইরে মুহুর্মুহু স্লোগান করতালি দিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী তাদের এই বৈঠক যাতে সফল হয় তার জন্য স্লোগান দিচ্ছিল। এখানে বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর 2টার দিকে হোটেলে পৌঁছান তারেক রহমান। সেখানে তারেক রহমানকে স্বাগত জানান
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং শফিকুল আলম, এরপরই দুই নেতার বৈঠক শুরু হয়। এই বৈঠক সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব বলছেন যে জাতি এই বৈঠকের অপেক্ষায় ছিল। বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। নির্বাচন ইস্যুতে তারেক রহমানের প্রস্তাব ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এই বৈঠক প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে। বিএনপির মহাসচিব আরো বলেন, এখন অতীতের সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্র চর্চার বিষয়, একে অপরকে গালাগালি না করে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে। তার মানে যথেষ্ট পরিমাণ এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যায় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে বৈঠকের ফলাফল এবং বিষয়বস্তু জেনেছেন এবং ঢাকায় তিনি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়ে জানাচ্ছেন যে এই ঘোর অমানিসা দেখা গিয়েছিল বা বলা যায় যে রাজনীতির ভাগ্যাকাশে যে দুর্যোগের ঘনঘটা ছিল সেটির অবসান ঘটেছে। এখন একটা স্বস্তি, এখন ঐক্যবদ্ধভাবে যাতে নির্বাচনের একটি চমৎকার উৎসব মুখর নির্বাচনের দিকে দেশ এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে তিনি সবাইকে আহ্বান জানাচ্ছেন। তার অর্থ হচ্ছে সারা দেশে বিএনপি নেতা কর্মীদের মধ্যে একটি খুশির জোয়ার এবং মানুষের মধ্যে একটি স্বস্তি অবশ্যই ফিরে আসবে। কেননা মানুষ আর কোনো সংকট, অন্তত এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের সাথে বিএনপির বিবাদকে কেন্দ্র করে কোনো সংকট ঘনীভূত হোক সেটা নিশ্চয়ই প্রত্যাশা করেন। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো আপডেট নিউজ নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।